প্রিয় দর্শক, আজকে আমরা ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কিছু কথা বলবো। ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের পরাজয়ের পরে ভারত এখন কোণঠাসা অবস্থায় আছে। তাদের আন্তর্জাতিক রাজনীতিতে এবং আঞ্চলিক রাজনীতিতে তাদের এক ধরনের ডিমোশন হয়েছে। এর আগে ভারতের লক্ষ্য ছিল আঞ্চলিক শক্তি হওয়া, পরাশক্তি হওয়া। কিন্তু সাম্প্রতিক ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের শোচনীয় পরাজয়, পাকিস্তানের জয় এবং ভারত আঞ্চলিকভাবে দুর্বল হয়ে যাওয়া, এটা একটা দেখা গেছে, লক্ষণ দেখা গেছে। যে কারণে আমরা দেখতে পাচ্ছি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এখন আলাপ করতেছেন কিভাবে ভারত পাকিস্তানের মধ্য থেকে আমেরিকাকে বা তৃতীয় পক্ষকে দূরে সরানো যায়। তো ভারতের রাজনীতিতে বা ভারতের পররাষ্ট্রনীতিতে এটা একটা বড় বিষয়, কারণ তারা কখনোই যে কোনো দ্বিপাক্ষিক সমস্যায় তৃতীয় পক্ষকে মেনে নেয়নি। কারণ তৃতীয় পক্ষকে মেনে নেওয়া হলো যে ভারত নিজে মাতবর হতে পারেনি, তাকে আহ, তার সালিশ করার জন্য, তার বিচার করার জন্য আরেকজন মাতবরের দরকার, আরেকজন বড় ভাইয়ের দরকার। যেটা যেই কোনো বড় নেতা হতে চাওয়া বা উচ্চাকাঙ্ক্ষী যেই কারোর জন্য এটা খুব একটা বাজে ব্যাপার। সবাই নিজের পায়ে দাঁড়াতে চায়, নিজের শক্তি সামর্থ্য দেখাতে চায়। তো সেটা ভারতের জন্য এখন আসলে ভারত আহ 2 ফুট উপরে উঠলে এখন 3 ফুট নিচে নেমেছে এই লক্ষ্যে। তো সেই কারণে দেখা গেল যে ভারতের এখন যেটা হচ্ছে সরি, বাংলাদেশে ডিপ স্টেটের উপস্থিতির কারণে ভারত বাংলাদেশের কাছাকাছি আসতে পারতেছে না। সেজন্য দূরের থেকে যত রকম সমস্যা করা যায়, যত রকম ভাবে গ্যাঞ্জাম করা যায়, ভারত তার সবকিছু চালিয়ে যাবে। কারণ ভারতবর্ষে, ভারতীয় উপমহাদেশে, বঙ্গোপসাগরে এতদ অঞ্চলে যেই কোনো পরাশক্তির উপস্থিতি ভারতের জন্য অস্বস্তির। তার ভবিষ্যৎ পরিকল্পনা, শান্তি শৃঙ্খলা, সার্বভৌমত্ব, নিরাপত্তা সবকিছু হুমকির সম্মুখীন। এবং যেটা আমরা অলরেডি দেখতে পেয়েছি, আরেকটা জিনিস এখন হয়েছে যেটা, যে দক্ষিণ এশিয়াতে ভারত একটা দুর্বল রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। যেটা পাকিস্তানের সাথে পরাজয়ের পরে পাকিস্তান দেখা গেল যে তাদের যে আহ, সেনাবাহিনীর প্রধান, তাকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দিয়েছে এবং তারা এটাকে উদযাপন করতেছে। অপরদিকে ভারত এখন হিসাব কষতেছে যে পাকিস্তানের কাছে আর না জানি কি কি চাইনিজ ওয়েপন আছে, যেটা তারা জানে না। এবং তাদের নিরাপত্তা আসলেই এখন বিঘ্নিত। একে দক্ষিণ পূর্বাঞ্চলে বা পূর্বাঞ্চলে ডক্টর ইউনূস সাহেব আমেরিকার শক্তিতে বলীয়ান হয়ে এই পর্যন্ত 5 থেকে 7 বার দেশি এবং বিদেশি মিডিয়াতে সেভেন সিস্টার বা যে ভারতের ল্যান্ডলকড 7টা রাজ্য, তাদেরকে নিয়ে বক্তব্য দিয়েছেন। তো তার এই বক্তব্য ভারতের পূর্বাঞ্চলের স্থিতাবস্থার জন্য খুবই ভয়ানক ব্যাপার। তারপরে ভারতের আছে অনেকগুলি ইন্টারনাল সমস্যা, যেমন আপনার ছত্তিশগড়, ঝাড়খণ্ড এসব অঞ্চলে আছে মাওবাদী সমস্যা। সেখানেও কিন্তু একটা অ্যাক্টিভ অপারেশন চলতেছে। ভারত সরকার তার সেনাবাহিনী, গোয়েন্দা বাহিনী দিয়ে মাওবাদীদেরকে ক্র্যাক ডাউন করতেছে। তারপরে আপনার তামিলনাড়ুতে তারা স্বায়ত্তশাসন চায়, সেদিকেও তারা সন্তুষ্ট নয়। ভারতীয় ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে দ্রাভিড়িয়ান সভ্যতা এবং তামিল ভাষাভাষী মানুষের উপরে ভারতের যে অত্যাচার, এবং তামিলরা এখনো ভারতের ইকোনমিতে অনেক বেশি কন্ট্রিবিউট করেও কম সুযোগ সুবিধা পাচ্ছে, হিন্দি বেল্টের তুলনায় অনেক কম সুযোগ সুবিধা পাচ্ছে। সেজন্য তারা নিজেরা স্বায়ত্তশাসন চাচ্ছে। তারপরে আপনি যদি উত্তরে যান, সেখানে দেখা গেল যে পাঞ্জাব এবং হরিয়ানা এসব অঞ্চল নিয়ে একটা খালিস্তান মুভমেন্ট আছে, যেটা এখন খুবই আহ, আলোচিত। বিশেষ করে ভারত যখন কানাডাতে খালিস্তান নেতাকে খুন করে, ঘাতক পাঠিয়ে, আততায়ী পাঠিয়ে, সেটা পাশ্চাত্য কোনোভাবেই ভালোভাবে নেয়নি। তো খালিস্তান মুভমেন্টের পর, এবং খালিস্তান মুভমেন্টের আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে খালিস্তানিরা বলেছে রিসেন্টলি যে পাঞ্জাবের ভূমি ব্যবহার করে পাকিস্তানকে আক্রমণ করা যাবে না। কারণ খালিস্তানিরা মেইনলি পাঞ্জাবি, এবং পাঞ্জাবের আহ, যে আরেকটা ভাগ সেটা আছে
পাকিস্তানে। তো পাঞ্জাবের লোকজন এবং খালিস্তানের মানুষজন মেইনলি ওয়ারিয়র কাস্ট বা ক্ষত্রিয় মানুষ। এই ক্ষত্রিয়রা মুসলমান আক্রমণের সময় শত শত বছর যাবৎ যে একটা ক্রমাগত রেইড হয়েছে, সেই সব রেইডের সময় তারা নতুন ধর্ম খুঁজে বের করে শিখ হয় এবং পাকিস্তানের সাথে তাদের একটা ভালো সম্পর্ক আছে। বিশেষ করে লাহোর এই শিখদের তীর্থস্থান, সেখানে তাদের অনেক তীর্থঙ্কর জন্মলাভ করেছেন এবং পাঞ্জাবিদের সাথে তাদের সেম ভাষা। আমাদের বাংলা অঞ্চলে যেরকম বাংলাদেশ এবং ভারতের বাংলা প্রদেশ ইংরেজরা ভাগ করে গিয়েছিল, সে একইভাবে ভারতের পাঞ্জাব এবং পাকিস্তানের পাঞ্জাব একই ছিল, একই ভাষা কালচার সবকিছু, কিন্তু এখন দুই ভাগ হয়ে গেছে। ভারতের পাঞ্জাবে যারা আছে তারা হলো শিখ, বা এরা হলো যে একটা সিনক্রেটিক রিলিজিয়ন, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, মুসলমান ধর্ম, এই সব কিছুকে মিলিয়ে একটা নতুন ধর্ম হয়েছে শিখ, যারা হিন্দুদের মতো আর মূর্তি পূজা করে না। তারা একটা নিরাকার ঈশ্বরকে বিশ্বাস করে। আবার হিন্দু ধর্মের কিছু কিছু জিনিস আছে, যেসব টেকনিক তারা সেগুলি ফলো করে তাদের ধর্মের জন্য। তো ওভারঅল এটা একটা মিক্সড রিলিজিয়ন, কিন্তু ভারতের সাথে এবং পাকিস্তানের সাথে গভীরভাবে সম্পর্কিত, এবং তারা তাদের নতুন যে জায়গাটা চায় সেটা হলো খালিস্তান। দেখবেন যে একটা স্তান কান্ট্রি, যেমন এই যে কাজাকস্তান, তাজিকিস্তান, পাকিস্তান, আফগানিস্তান, এর সাথে নতুন যোগ হচ্ছে খালিস্তান। মানে হলো তাদের কেবলা ভারতমুখী নয়, তারা পাকিস্তান এবং অন্যান্য স্থানদের মতো হতে চায়। তো এই যে ব্যাপারটা দাঁড়ালো, সেই ক্ষেত্রে একটা সমস্যা আছে। এরপরে আরো উপরে গেলে আপনি দেখতে পাচ্ছেন কাশ্মীরের সমস্যা। পাকিস্তান কাশ্মীর, আজাদ কাশ্মীর, জম্মু কাশ্মীর, অক্ষয় চীন, কত কিছু যে সেখানে আছে। ওইটা ওই বর্ডার আমেরিকা, সরি, দক্ষিণ এশিয়ার সবচেয়ে ডিসপিউটেড বর্ডার ওখানে। এবং যে ল্যান্ডগুলি আছে সেখানে ভারত, পাকিস্তান এবং চীন, এই তিন দলের রণক্ষেত্র। তো এইরকম নানা অন্তর্নিহিত যে সমস্যা, যে ইন্টারনাল যেসব সমস্যা আছে ভারতের, সেগুলি সাথে হলো যে তাদের আঞ্চলিক এবং পরাশক্তি হওয়ার যে খায়েশ, এই দুটোতেই এক ধরনের ঠান্ডা জল পড়ে গেছে রিসেন্টলি। এবং আমেরিকার বা পাশ্চাত্যের কাছে বুলিং এর শিকার হয়েছে ভারত, যেটা খুবই দুঃখজনক। কারণ আপনি হয়তো মনে করতে পারেন যে আপনার যদি পারমাণবিক অস্ত্র থাকে তাহলে হয়তো আপনি নিরাপত্তার দিক থেকে একেবারে আহ স্বয়ংসম্পূর্ণ, দুনিয়ার কোনো শক্তি আপনাকে আর ঘাঁটাতে ভয় পাবে না, কারণ আপনার পারমাণবিক শক্তি আছে, আপনি একটা ডিফারেন্ট ক্লাবে জয়েন করেছেন। এটা কিন্তু ভারত পাকিস্তানের ক্ষেত্রে সত্য নয়। কারণ ভারত পাকিস্তান এরা পারমাণবিক শক্তিধর দেশ হলেও তাদের দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। এবং দেখা গেল যে এই পারমাণবিক অস্ত্র থাকার পরেও তারা বিদেশি শক্তিকে ইন্টারফেয়ার করার কাছ থেকে বিরত থাকতে পারেনি, তারা নিজেদেরকে রক্ষা করতে পারেনি। মানে পারমাণবিক শক্তি অল পাওয়ারফুল নয়, যেটা আমরা পঞ্চশক্তির ক্ষেত্রে দেখতেছি যে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, চায়না, রাশিয়া, তাদের ক্ষেত্রে যেরকম পারমাণবিক অস্ত্র একটা শিল্ড হিসেবে আছে, ভারত পাকিস্তানের ক্ষেত্রে পারমাণবিক অস্ত্র শিল্ড হিসেবে নেই। ভারতের ক্ষেত্রে আমরা দেখলাম যে ভারতের পারমাণবিক অস্ত্রকে কেউই কোনো পাত্তা দিচ্ছে না, এসে উল্টা তাদেরকে কান মলা দিয়ে যাচ্ছে এবং বলতেছে যে চুপচাপ থাক, পাকিস্তানের সাথে বন্ধুত্ব করে থাক। এবং এই যে দুর্বল ভারত প্রতিষ্ঠা হলো, এই দুর্বল ভারত আসলে দক্ষিণ এশিয়ার জন্য ভালো নয়। কারণ ভারত শক্তিশালী, বা ভারতের যদি একটা শক্ত অবস্থান থাকে তাহলে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, এই জায়গাগুলি বিদেশি শক্তির হাত থেকে নিরাপদ থাকবে। এবং আমি আগেও বলেছি যে ভারতবর্ষের একটা বড় সমস্যা হলো যে নেভি, নেভি কখনোই গুরুত্ব পায় নাই। কারণ ভারতে আমরা দেখি শাসন করতে দেখি মোগলদেরকে। মোগলরা স্থল বাহিনী, তারা মঙ্গোলিয়া থেকে ঘোড়ায় চড়ে একেবারে তুরস্ক পর্যন্ত চলে গিয়েছিল। ফলে হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, পিলখানা, এই যে জিনিসগুলি আছে, এগুলি হলো মোগলদের শক্তি। কিন্তু ইংরেজ যখন ভারতে আসে তখন তারা নৌবাহিনীর মাধ্যমে আসে, এবং ব্রিটিশ নেভি এসে ভারতকে পর্যুদস্ত করে দেয়। তো সেই ব্রিটিশ নেভি থেকে 47 সালে ভারত স্বাধীন হয়। কিন্তু ভারতের নেভি এই গত 75 বছরে এত শক্তিশালী হতে পারে নাই যে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরকে তারা মুক্ত রাখতে পারবে। তো এই যে একটা প্রবলেম। এবং বাংলাদেশেও যদি দেখা গেল যে আন্তর্জাতিক পরাশক্তির একটা রণক্ষেত্র তৈরি হয়,
সেটা বাংলাদেশের জন্য তো অবশ্যই খারাপ, যেটা যে বাংলাদেশ একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে, অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে। এটা বাংলাদেশের জন্য অবশ্যই খারাপ, কিন্তু একই সাথে ভারতের জন্যও খারাপ। তো ভারতের কাছ থেকে বেরিয়ে বাংলাদেশ যেন নিজের নাক কেটে ভারতের যাত্রাভঙ্গ করতে চাইছে, অথবা যেকোনোভাবেই হোক এখন এই পরিস্থিতিতে ভারত খুবই বিপদে আছে। বাংলাদেশ থেকে তারা বহিষ্কৃত। এদিকে বাংলাদেশে যে আমেরিকান ডিপ স্টেট আসন গেড়ে বসেছে, বার্মার যুদ্ধ পরিচালনা করতেছে, এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারতেছে না। ফলে নানাভাবে তারা তাদের অস্বস্তি প্রকাশ করতেছে। সেটা বলতে পারেন পুশ ইন এর মাধ্যমে, সেটা বলতে পারেন rhetoric এর মাধ্যমে, সেটা বলতে পারেন গোয়েন্দা তৎপরতার মাধ্যমে, এমনকি রোহিঙ্গাদেরকে এই যে সাগরে ফেলে দিল, সেটাও তার ওই একই অস্বস্তির প্রকাশ। সো আমি মনে করি যে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, তাতে বাংলাদেশের সেনাবাহিনী, ভারত, চীন, এদের সবারই একটাই লক্ষ্য, এমনকি বাংলাদেশের সাধারণ জনগণের একটাই লক্ষ্য, বাংলাদেশকে যুদ্ধ পরিস্থিতি থেকে রক্ষা করা এবং এই অঞ্চলে আবার স্বাধীনতা, সার্বভৌমত্বের পুনঃপ্রতিষ্ঠা করা। থ্যাংক ইউ।